আহ লক্ষ্য যাদের এফসিপিএস মিড টার্ম মেডিসিন জানুয়ারি 2026, তাদের উদ্দেশ্যে জেনেসিস মিড টার্ম পরিবার শুরু করতে যাচ্ছে মেডিসিন রেগুলার ব্যাচ 2। সেই উপলক্ষে আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের মেডিসিনের সুপ্রিয় কোঅর্ডিনেটর ভাইয়া ডক্টর আব্দুল্লাহ রায়ান ভাইয়া। আর সাথে থাকবেন হচ্ছে আমাদের জেনেসিস মেডিসিনের জনপ্রিয় মেন্টর AHM সুজাউদ্দিন ভাইয়া। আর আমরা খুব আনন্দিত আমাদের সাথে আজকে পার্টিসিপেট করছেন আহ, আমাদের মিড টার্ম জুলাই 2025-এ পাশ করেছেন একজন ভাইয়া হচ্ছে ডক্টর মহিম আলী, এবং একজন আপু হচ্ছে ডক্টর মাইশা সামিহা। প্রথমেই হচ্ছে মাইশা আপু এবং মহিম ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা যে আপনারা জুলাই 2025-এ সাফল্য অর্জন করেছেন মিড টার্ম মেডিসিন পরীক্ষায়। আপনাদের সাফল্যের সঙ্গী হতে পেরে জেনেসিস অত্যন্ত গর্বিত। তো প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো ডক্টর মহিম আলী ভাইয়া। এফসিবিএস পার্ট 2 ট্রেনি হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিনে। ভাইয়াকে তার ফিলিংস শেয়ারের জন্য অনুরোধ করছি। ভাই আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো জেনেসিসকে ধন্যবাদ আমাকে ফিলিং শেয়ারে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ আমাকে আমার অনুভূতি প্রকাশ করতে দেওয়ার মানে সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা না করলেই নয়, যার অশেষ রহমতে আমি এবার এফসিপিএস জুলাই 2025-এ এফসিপিএস মিড টার্ম পাশ করেছি। এখন বর্তমানে আমি এফসিপিএস পার্ট 2 ট্রেন ঢাকা মেডিকেল কলেজে আছি। আসলে আল্লাহ তাআলার অশেষ রহমতের পরে যাদের অবদান না বললেই নয়, তার মধ্যে রয়েছেন আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, এবং এরপরে আমার আশেপাশে যে শুভাকাঙ্ক্ষী, এবং এরপরে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে জেনেসিস। আসলে জেনেসিসের সাথে পথ চলা অনেক আগে থেকেই। আমি যখন 2023, আমি পার্ট 1 পাস করেছি জানুয়ারি 2023-এ, প্রথমবারে আমার চান্স হয়েছিল, তখনও কিন্তু জেনেসিসের সাথেই কিন্তু পথ চলা। হ্যাঁ, আমি যখন ইন্টার্নশিপ শেষ করে ঢাকায় আসি, তখন প্রথমেই কিন্তু জেনেসিসে ভর্তি হয়ে যাই, পাটন কোচিং করি। 6 মাসের মধ্যে আল্লাহর মতে প্রথমবারেই আমার চান্স হয়ে যায়। তো আসলে পাটন কোচিং করতে আসার পরে যেটা বুঝলাম যে আসলে একটা প্রপার গাইডলাইন, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোনটা না পড়লেই নয়, কোনটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই ধারণাগুলো কিন্তু আমরা এমবিবিএস লেভেলে অতটা জানতাম না। যেই ধারণাটা আমি প্রথম এসে পেয়েছি জেনেসিসের কাছ থেকে, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমি এফসিবিএস পার্ট 1 সাফল্যের সাথে পাশ করেছি, এবং এখন পর্যন্ত পার্ট 1 পাশ করার পর থেকে এখন পর্যন্ত কিন্তু এখনো কিন্তু আমি জেনেসিসের সাথেই আছি আর কি। তো এফসিবিএস মিড টার্ম, ওই পার্ট 1 যারা পাশ করেছেন, এখন যারা এফসিপিএস মিড টার্ম সামনে দেবেন, তো এফসিপিএস মিড টার্ম হচ্ছে আপনারা যারা দিবেন ম্যাক্সিমামই কিন্তু আপনার জেনেসিসেরই স্টুডেন্ট। কাজে আপনারা জানেন জেনেসিস কেমন, জেনেসিস কেমন পড়ানো হয় আর কি, কেমন গাইডলাইন দেওয়া হয় আর কি। আসলে পড়াশোনা তো নিজেদের কাছেই, কিন্তু গাইডলাইনটা মূলত জেনেসিস থেকেই আসে। তো জেনেসিসের ক্লাস, তারপরে হচ্ছে কোয়ালিটি, কোশ্চিন, প্যাটার্ন, এক্সাম, এগুলো সব মিলায়ে আসলে এগুলো যদি কন্টিনিউ করা যায়, তাহলে কিন্তু পার্ট 1 হোক, মিড টার্ম হোক, এফসিএস ফাইনাল পার্ট হোক, যে কোনো পরীক্ষায় ইনশাআল্লাহ আপনারা ভালো করতে পারবেন আর কি। তো যাই হোক, আমি এই বছর যেহেতু জুলাইতে যখন এক্সাম দিই, তো মাঝখানে কিন্তু আমার 46 বিসিএস এর লিখিত এবং 48 স্পেশাল বিশেষ পড়ে যায়। তো মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম আর কি, জেনেসিস সাথে যেহেতু আছি মোটামুটি একটা লেভেলের প্রিপারেশন আছে। তবে যেই রকম যতটা প্রিপারেশন আরো দরকার ছিল ততটা হয়তো আমার ছিল না, কারণ অন্য অন্য জায়গায় সময় দেওয়ার কারণে। তো জেনেসিসের কিছু মেন্টর আমাকে পরামর্শ দিলেন, বিশেষ করে নাদিয়া আপু, তারপরে কামরুল ভাই। হ্যাঁ, তানারা আমাকে বললেন যে সমস্যা নেই, তোমার যে প্রিপারেশন আছে, আমার মনে হয় যে তুমি যদি এখন 15 দিন, 20 দিন, 1 মাস নাও পড়াশোনা করো, আমার মনে হয় তুমি মিড টার্ম পাস করে যাবো আর কি। এই কথা আমাকে বললো আর কি। তো আমি বললাম যে ভাই, আমি তো স্পেশাল বিসিএস এর জন্য পড়তেছি, আবার এদিকে 46 বিশেষ লিখিত দিব, এবার না বসলেই কি নয় যে না, মোটামুটি প্রিপারেশন আছে কিন্তু যাবো কিছু পারবো না, একটু কেমন দেখায় না।
তো ভাই বললো যে আমি তো তোমাকে যতটুকু চিনি, তো বা যতটুকু দেখতেছি বা যতটুকু জেনেছি পারফরমেন্স, হ্যাঁ, তাতে আমার মনে হচ্ছে যে তুমি জাস্ট বসবা, তোমার কিছু করার দরকার নেই, জাস্ট বসবা, পাস হয়ে যাবে। তো সেই ধারাবাহিকতায় আসলে পরীক্ষার আগে তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, যার ছিল আগেই প্রিপারেশন নেওয়া। তো গেলাম আর কি। তো প্রথম দিন যখন 1 তারিখে গেলাম এসবিএ পরীক্ষা দিতে, দেখি ম্যাক্সিমাম এসবিএ কিন্তু পারলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম এসবিএ প্রায় 50টা এসবিএ এর মধ্যে প্রায় 43 থেকে 44টা এসবিএ আমার হয়ে গেছিল, 44টা কারেক্ট হয়েছিল। তো এটা দেখে আমার কনফিডেন্স বেড়ে গেল যে আসলে এই যে ন্যূনতম বেজটা আমি যে আসলে আগে কিছুদিন পড়ি নাই, তারপরে যে বেজটা তৈরি হয়েছে এটা কিন্তু জেনেসিস এর মাধ্যমেই কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, আমি কিছু পড়াশোনা করেছিলাম মাঝে মাঝে, কিন্তু আসলে কিভাবে পড়তে হবে আসলে আপনারা যেমন এফসিপিএস পার্ট 1 এর গাইডলাইনটা জেনেসিস থেকে সুন্দরভাবে পেয়েছেন, একই রকম ভাবে আপনারা যদি এফসিপিএস মিড টার্ম কোচিং এ আমাদের এখানে ভর্তি হন, তাহলে সেভাবেই কিন্তু আমাদের মেন্টররা সুন্দরভাবে আপনাদের গাইডলাইন দিয়ে দিবে যে আপনার এসবিএ টা কিভাবে আসতে পারে। কারণ পার্ট 1 এবং মিড টার্মের এসবিএ কিছু পার্থক্য আছে, প্রায় কাছাকাছি কিছু পার্থক্য আছে আর কি। তো আসলে কিভাবে এসবিএ গুলো অ্যান্সার করা যাবে, কিভাবে এসএ কিউ এর অ্যান্সার করতে হবে, এখানে কিন্তু আবার এসএ কিউ আছে। তো কাজে এসএ কিউ তে কিন্তু আমরা কিন্তু এসএ কিউ এর আগে পড়তাম না, পার্ট 1 এ কিন্তু শুধু এমসিকিউ এবং এসবিএ ছিল, কিন্তু মিড টার্মে কিন্তু এসএ কিউ এবং এসবিএ, এখানে কিন্তু এমসিকিউ নেই। তাহলে যেহেতু শুধু এসবিএ, কাজে সেটা হয়তো ইনশাল্লাহ আপনারা ভালো করবেন, এবং একটা সুন্দর গাইডলাইন যদি আমাদের মিড টার্ম ব্যাচের কাছ থেকে পেয়ে যান, তাহলে এসবিএ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে যেটা 2 তারিখে যেটা হবে আপনার এসএ কিউ, এই এসএ কিউটা কিন্তু খুবই ভাইটাল। আমরা অনেকেই কিন্তু রিটেন লেখা থেকে অনেক দূরে, এবং এই এসএ কিউ এর পড়াটা কিন্তু একটু অনেকটাই আলাদা। এখানে আপনার মনে করেন যে কিভাবে লিখতে হবে, কিভাবে প্রশ্ন আসবে, একটা সিনারিও দেওয়া থাকবে, ওখান থেকে 3টি কোশ্চিন থাকবে, এখানে সিলেক্টিভ পড়তে হবে। হয়তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হয়তো বা থাকতে পারে মেনশন 2 ইম্পর্টেন্ট টেস্ট উইথ তার ফাইন্ডিংস। মানে এখানে সিলেক্টিভ পড়াশোনা পড়তে হবে আর কি। 2টা টেস্টের নাম ইম্পর্টেন্ট, আমরা হয়তো জানি একটা ডিজিজের 5টা 6টা 7টা টেস্টের ইনভেস্টিগেশনের নাম জানি, কিন্তু তার মধ্য থেকে স্যাররা চাই 2টা বা 3টা বা 4টা। তো যে 3টা চাইবে, এখন কোন 3টা ইম্পর্টেন্ট এটা তো আমাদের জানা জরুরি। যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা 6টা 7টা 8টা ইনভেস্টিগেশন জানি, এর মধ্যে আমরা সিরিয়ালি সাজিয়ে নেব যে আসলে প্রথম যে কোন 3টা পড়লে আগে লিখবো এবং তাদের ফাইন্ডিংসটা কি হবে। এই জিনিসটা কিন্তু জেনেসিস মিড টার্ম ব্যাচ আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দেয়, এবং আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল যে না এটা 1 নম্বরে হবে, এটা 2 নম্বরে হবে। হ্যাঁ, আমরা অনেকে যাচ্ছি 8 মার্ক 8টা 10টা ইনভেস্টিগেশন জানি, কিন্তু আসলে কোনটা লিখবো বুঝে উঠতে পারি না যে না কোনটা আগে দেবো আর কি। এজন্য জেনেসিস মিড টার্ম আপনাদের অবশ্যই অবশ্যই সহযোগিতা করবে, যেমনটা আমি সহযোগিতা পেয়েছি। তো যাই হোক, সেটা আমি দ্বিতীয় দিন পরীক্ষা দিতে গেলাম, গিয়ে দেখলাম যে না, যেইভাবে বলা হয়েছিল যে আসলে যেইভাবে 3টা ইনভেস্টিগেশনের নাম, তারপরে 5 ট্রিটমেন্ট অপশন, এই যে আমরা আগে থেকে যে একটু গোছায় রেখেছিলাম পরীক্ষার আগে, আমি না পড়াশোনা বা করি নাই কিছুদিন, যে পড়াশোনা করি না তার মধ্যেও কিন্তু আমরা কিন্তু সেই অ্যান্সার গুলো করতে পেরেছি, যেহেতু প্রিপারেশনটা আগে নেওয়া ছিল আর কি। এরপরে ছিল মেন খেলা হচ্ছে 14 তারিখ, অসপি অ্যান্ড অস্কি। এই অসপি এবং অস্কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো এমবিবিএস লেভেলে হয়তো ফাইনাল পরীক্ষা দিয়েছি আর কি, ফাইনাল প্রপ দিয়েছি, তো ফাইনাল প্রপ যেমন দিয়েছি এখানে কিন্তু অনেকটা ওইরকম ধাঁচেই এখানে ক্লিনিক্যাল প্লাস আপনার ওয়াসপি অস্কি স্টেশন থাকবে। তো সেগুলোই কিন্তু আমরা অনেক দিন থেকে কিন্তু এগুলো থেকে দূরে আছি। আমরা হয়তো ডেভিডসন পড়তেছি, পাটন পাস করেছি, এখানে কিন্তু কখনো এক্সামিনেশন লাগে নাই, বা হচ্ছে যে কোনো পারফরমেন্স লাগে নাই, বা কোনো ওয়াসপি অস্কি করি নাই, কিন্তু মাঝখানে অনেক দিন থেকে কিন্তু আমরা দূরে আছি। তো এই জিনিসটা কি হয়, হঠাৎ করে যখন মিড টার্ম আপডেট দিয়েছে, এই জিনিসটার একটা প্রিপারেশন, একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন না থাকলে এটা কিন্তু অনেকটা পরীক্ষাটা তখন খারাপ হয়ে যায় আর কি। এজন্য আমাদের যে মিড টার্ম ব্যাচটা আছে, একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা ওয়াসপি কিভাবে আসে, স্টেশন গুলো আমরা কিভাবে রিচ করব, অ্যান্সার গুলো আমরা কিভাবে দেবো, কোন প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দেওয়া উচিত, এগুলো কিন্তু যাবতীয় বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেওয়া হয়। যেমন ইসিজি স্টেশন একটা থাকবে, এমআরআই বা সিটি স্ক্যান স্টেশন একটা থাকবে, চেস্ট এক্সরে একটা স্টেশন থাকবে, বা কোনো প্লেন এক্সরে অ্যাবডোমেন এগুলো থাকতে পারে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মিড টার্মে সবগুলো প্রত্যেকটার জন্য
আলাদা আলাদা ক্লাস আছে। এবং এই ক্লাসগুলোতে যে সমস্ত স্লাইড গুলো দেখিয়েছিল সেগুলো খেয়াল করে দেখলাম যে ওগুলো দেখেই মোটামুটি আমরা যখন পরীক্ষা দিতে যাই তো ডায়াগনোসিস কিন্তু ইজিলি মোটামুটি অনেকটা করা গিয়েছে আর কি। আসলে 100% তো প্রশ্ন কমন পড়বে না, কিছু তো এদিক ওদিক আসবে, কিন্তু পাশ করার জন্য আল্লাহর মতে আপনার এটাই হচ্ছে এনা পারবে। তো আমি মোটামুটি জেনেসিসের সাথে ছিলাম, এখনো আছি আর কি। তো আসলে জেনেসিস নিয়ে আসলে তুলনা কারোরই হবে না আর কি। জেনেসিস ইজ জেনেসিস আর কি। জেনেসিস তার সার্ভিস সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, কিন্তু পড়াশোনা করতে হবে আপনাকে। আমরা হয়তো এখান থেকে গাইডলাইন দিয়ে দেওয়া হয়, জেনেসিস থেকে সুন্দর গাইডলাইন দিয়ে দিবে কোনটা পড়তে হবে, সেটা ক্লাসে বলে দেওয়া হবে, এরপরে কোনটা লিখতে হবে, কিন্তু বাকিটা পড়াটা হচ্ছে আপনাদের হাতে। আপনাদেরই পড়তে হবে, আমাদেরই পড়তে হবে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে আর কি। এবং সেই পড়াগুলো একটা হচ্ছে যে আসলে মিড টার্ম পাস করা হচ্ছে, যারা পাঠন সুন্দরভাবে পাস করেছে তাদের জন্য মিড টার্ম পাস করাটা খুব চ্যালেঞ্জিং কিন্তু না, জাস্ট একটু গাইডলাইন লাগবে। তা আসলে কোন পড়াটা, কোন জায়গাটা, কোন ডিজিজটা আমার ইম্পর্টেন্ট দেওয়া উচিত, এটাই হচ্ছে আমাদের একটু জানতে হবে। জাস্ট আমরা জেনেসিস মিড টার্ম আপনাদের হচ্ছে যে সুন্দরভাবে একটা গাইডলাইন দিয়ে দিবে আর কি। এবং তার এই ধারাবাহিকতায় আপনাদের ইনশাআল্লাহ হয়তো আমার মতোই হয়তো একবারেই কিন্তু মিড টার্মটা পাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, মাঝখানে এতগুলো অবস্ট্যাকল, আমার এতগুলো পরীক্ষা, কিন্তু ওই যে জেনেসিস এর মাধ্যমে যে একটা বেজ তৈরি হয়ে গেছিল, ওইটা দিয়ে যে আল্লাহর রহমতে আমি পার হয়ে গেছি, ইনশাল্লাহ আপনারাও ইনশাল্লাহ পার হয়ে যাবেন আর কি, যদি জেনেসিসের সাথে লেগে থাকেন, একটু সময় দিতে পারেন, এবং সেই অনুযায়ী প্রপার গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করতে পারেন আর কি। তো এই ছিল আমার ফিলিং শেয়ারিং। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মহিম আলী ভাইয়া। ভাইয়া আপনার পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা এত সুন্দর করে শেয়ার করলেন, আমরা সবাই এতক্ষণ খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আসলে। তো আমরা পরবর্তীতে হচ্ছে অনুরোধ করতে চাই আমাদের জেনেসিস মিড টার্মের মেডিসিনের অত্যন্ত জনপ্রিয় মেন্টর AHM সুজাউদ্দিন চৌধুরী ভাইয়া। ভাইয়া FCPS ফাইনাল পার্ট এবং MRCP PSS ক্যান্ডিডেট, আপাতত কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো সুজাউদ্দিন চৌধুরী ভাইয়া, আপনাকে অনুরোধ করছি এই ব্যাচ সম্বন্ধে এবং মিড টার্ম যারা আগামী জানুয়ারি 2026-এ অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে কিছু গাইডলাইন শেয়ার করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা হচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি আমার ক্যামেরাটা একটু ল্যাগ করতেছে, আমার মনে হয় ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আপনাকে ক্লিয়ারলি শুনতেছেন নাকি আমি আসলে বুঝতেছি না। হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। হ্যালো, হ্যালো, হ্যালো। আপু 1422। হ্যাঁ ভাইয়া, সুজাউদ্দিন ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে? আহ হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা আছে? হ্যাঁ হ্যাঁ এখন ভাইয়া, মনে শোনা হয় যাচ্ছে ক্যামেরাটা ভাইয়া। অ্যাক্টিভেট হয়েছে। আচ্ছা, সরি, আসলে আমি টু বি অনেস্ট, আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি এখানে মানে নাই কারেন্টলি প্রেজেন্ট, ডিলে হইতেছে। আহ আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি সেশনটা শুনতেছিলাম শুরু থেকে। তো মহিম ভাই অনেকগুলো কথা নিয়ে নিজের পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর এইচ এম সুজাউদ্দিন চৌধুরী। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তো মানে আমাদের লাস্ট সেশন চলতে থাকে ট্রেনিং এ। এটা দিচ্ছি আমি জুলাই 2022। তো আমি যখন মিড দিয়েছিলাম, ওই মিড আমরা যখন দিয়েছিলাম তখন জিনিসটা ছিল হচ্ছে স্যাররাও নিজের একটা ইভলভিং সিচুয়েশনে ছিল। আর এই মুহূর্তে সাবজেক্ট একটা কমপ্লিট প্যাটার্ন আছে তারা কিভাবে পরীক্ষা নিবে। তো আমাদের এখানে মূল যে জিনিসটা নিয়ে আমি সবসময় আমাদের জেনেসিসকে আগায় রাখি, সেটা হচ্ছে আমাদের এখানকার কিছু ডিসিশন ছিল, যে সকল ডিসিশনের কারণে আমাদের জেনেসিসের সাকসেস রেটটা অন্যদের থেকে বেশি ছিল। যখন ইনিশিয়ালি আমরা যেবার পরীক্ষা দিচ্ছিলাম, সেবারে জেনেসিস 24th এডিশনের নতুন এডিশনটা আসে। তো সেবারে ওই জায়গা থেকে কতটুকু কি প্রয়োজন হবে ওইটা আমাদেরকে জেনেসিস গাইড করে গিয়েছিল। ওই চেঞ্জ 24th এডিশনের চেঞ্জ
টপিকস গুলো নিয়ে পরের সেশন আমাদের ডক্টর আনিকা কাপুরে যেবার পরীক্ষা দিচ্ছিল ওই জিনিসটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ওনাদের বেলায় যে জিনিসটা হলো সেটা হচ্ছে ওনাদের আমরা যেটা আমি নিজে যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম দ্যাট আমাদের প্রায় 40 দিন পরে আফটার 40 days আমাদের পরীক্ষাটা হয়েছিল। আমার মানে রিটে গিয়ে জিনিসটা হলো না, ওনাদের সেশনে গিয়ে আমাদের জাস্ট 10টা দিন পাইছি। বাট আমরা সেক্ষেত্রে আমরা তখন যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ওই কালচারটা মেনটেন করা এখনো পর্যন্ত আমরা মেনটেন করে গেছি। আমাদের সাকসেস রেটটা ভালো ছিল বিকজ আমরা সবচাইতে বেস্ট ছিলাম। জিনিসটা হচ্ছে আমরা এতটুকু ইনশিওর করতে পারছি, পরীক্ষা কিন্তু আপনারা সবাই দিয়ে আসছিলেন, আপনাদের সিনিয়ররাই পরীক্ষা দিয়ে আসছে। আমরা যেই জিনিসটা জেনেসিস এনশিওর করার চেষ্টা করি এখানে আপনাদেরকে এক্সামের জন্য ফিট বানানো, নট আপনাদেরকে আমরা কোনো কিছু পড়াই একদম খাওয়াই দিব না। এখানে যথেষ্ট পরিমাণ যারা মেন্টররা আছে আমরা চেষ্টা করি যারা নতুন মেন্টর আমাদের সাথে যুক্ত হয় তাদেরকে ওই গাইডেন্সটা দেওয়ার, এবং আমরা যারা পুরানো যারা আছি তারাও যেন আমরা ইভলভিং থাকি। সো আমাদের চেঞ্জ ইকুয়েশন প্যাটার্ন অনুযায়ী আমরা যেন আগাতে পারি। সবচেয়ে বড় চেঞ্জ বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল আমাদের লাস্ট সেশনে, যেটা হলো একটা বিসিএস এর ধাক্কা আসলো। এই বিসিএস এর ধাক্কায় অনেকেই ঝরে গেল, কিন্তু আপনারা যদি সবকিছু দেখেন আমাদের যদি ওই স্টাডিটা দেখেন দ্যাট আমাদের কাছে যারা ভর্তি ছিল বাট আমাদের সাথে আমাদের এখানে কাজ করার জন্য ক্লাস করে গিয়েছেন কিন্তু পরীক্ষা দেন আমরা যদি তাদেরকে বাদ দিই, যারা এমনও অনেক মানুষ দেখছি যারা রিটেন দেওয়ার পরে ভাইবার জন্য না পড়ালেখা করে আমরা জাস্ট আমাদের মক এন্ড আমাদের অস্পি ক্লাস গুলো অ্যাটেন্ড করেছে এবং আলহামদুলিল্লাহ তারা পাস করে গেছে। এই মিলে সাকসেস স্টোরিটা কিন্তু আমরা এমআরসিপি মিড টার্ম ছিল তারা পরীক্ষা দিয়ে পাস করে গেছে। রিজন বিং আমরা কখনো ওই জিনিসটা এমন ভাবে ডেভেলপ করি না যেটার কারণে আমরা পরীক্ষার্থীকে হ্যাম্পার করবো। সবার লাইফের গোল ডিফারেন্ট হয়। যেমন আমার পার্সোনালি হয়তো বিসিএস হিসাবে গোল না থাকতে পারে বাট অন্যদের তো থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে গিয়ে ওই লাইফের গোলটা যেন অ্যাচিভ করতে পারে সাথে আমাদের কাছে যে কারণে এসেছে সেই উই ট্রাই টু মেক এভরিওয়ান ফিল সেফার। আমার সবচেয়ে বড় জিনিসটা থাকবে আপনারা আজকে সরি মানে আপনারা আজকে রেগুলার ব্যাচে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে এসেছেন এখানে আমি বাড়তি কোনো কথা বলে আপনাদেরকে মানে আমি ব্র্যাক করব না অথবা আমি মানে আমি মার্কেটিং করতে আসিনি, আমি যে শুধু এই জিনিসটা বলতে আসি আপনাদেরকে সাহস করেন নাই আমার মতো অনেকে আছেন যারা পড়ালেখা করছেন যারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। বাট কমন জিনিসটা হচ্ছে কেউই রিসেন্টলি কোনো রিটেন এক্সাম দেন নাই, অস্পি এক্সাম দেন নাই, তাহলে আমাদের পরীক্ষার ওরিয়েন্টেশন কেমন হবে এই জিনিসগুলো আমরা ট্রাইড এন্ড টেস্টেড ফর্মুলা গুলো আমাদের কাছে প্রিপেয়ার করা। অন্যান্য যারাই আমাদের থেকে এখান থেকে মানে আমাদের এখান থেকে যারা বের হয়েছেন এতটুকু বলতে পারবো আমাদের এখানকার যারা আহ ফেলো এক্সামিনি যারা আছে এখানকার কিছু কোয়ালিটি জিনিস আছে। আপনার দুইটা ইসিজি পরীক্ষায় থাকে, আমাদের ওই দুইটা ইসিজির জন্য আমরা সবচেয়ে বেস্ট ক্লাসটা নিতে পারি এতটুকু বলতে পারবো। আমি বলতে পারবো আমাদের সিরিজ স্ক্যান এমআরআই ক্লাস সবচেয়ে বেটার। আমাদের এক্সামিনেশন ক্লাস অবভিয়াসলি আপনি আমাদের এক্সামিনেশন ক্লাস করার পরে আপনি এমসিপিএস পরীক্ষা দিয়ে পাস হচ্ছে এরকম মানুষজন পাবেন। বাট জিনিসটা হচ্ছে কোনো কিছুই আমরা মুখে খাওয়াই। এখন আপনাদের যেটা মূল প্রশ্ন আজকে অগাস্টের অ্যারাউন্ড মনে হয় আজকে অগাস্টের 16 তারিখ, এই অগাস্টের 16 তারিখ থেকে আপনার পরীক্ষা জানুয়ারির 1 তারিখে, তার আগে আপনার থেকে অ্যাটলিস্ট ডিসেম্বরের 16 তারিখের মধ্যে ফিট হতে হবে। which brings me to the next point that আপনারা দুগুণে 34টা ক্লাস পাচ্ছেন। এই 34টা ক্লাসের মধ্যে ডেভিসনের মতো একটা বই থেকে বড় জিনিস আমাদের মেডিসিনের মতো একটা টপিক কমপ্লিটলি আপনাদেরকে শেষ করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি অ্যাটলিস্ট মানে কারণ নাই যে আপনাদেরকে খাওয়াই দিবে। আপনাদের পার্ট ওয়ান এর প্রিপারেশন আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটাকে রাইট
সাইডে ডিরেক্ট করে আমরা অ্যাকচুয়াল সাকসেসটা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করব। তো আমি কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, আমি এই কথা বলবো না দ্যাট মানে আমরা বেস্ট আমরা এই, বাট আমরা এতটুকু এনশিওর করবো দ্যাট আমাদের এখানকার প্রত্যেকটা মেন্টর ইন্ডিভিজুয়ালি আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনার পছন্দের মেন্টরের সাথে আপনি ইন্ডিভিজুয়ালি কমিউনিকেট করে নিজের গোলটা পাবেন। এখানে রায়ান ভাই আছে, রায়ান ভাইয়ের সাথে যদি আপনি কথা বলেন উনি অন্তত আপনার থেকে, উনি নিজে যদি কোনো কারণে লিমিটেশন থাকে আপনি উনার সাথে কথা বলে অন্য কোনো মেন্টরের কাছে উনি ডিরেক্ট করে দিতে পারবেন। আপনি আমার সাথে কথা বলতে পারেন, আমাদের যারা সিনিয়র আছে, ইভেন আপনাদের যে সিনিয়ররা যারা আমাদের সাথে কাজ করে গেছে তাদের সাথে কথা বলে আপনারা ডেভেলপ করতে পারবেন আপনাদের এই বিলঙ্গিংটা। সো উইথ দ্যাট সেইড আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা অন্তত আমাদের ওরিয়েন্টেশনের পরবর্তী প্রথম অ্যাটলিস্ট আমি সবাইকে বলতে চাচ্ছি, এবং এটা আমি জেনেসিস থেকে অতটুকু আমরা সাপোর্ট নিয়ে যাব, এবং আমার রেফারেন্স হলো আপনারা জেনেসিসে এসে দেখেন, আপনারা 2টা ক্লাস করে দেখেন, আপনাদের থেকে এসে দেখেন, যদি আপনাদের মনে হয় দ্যাট উই আর নট ডেলিভারিং ইউ এনাফ দেন ইউ ক্যান সুইচ। আমরা ওই অফারটা, আমি অন্তত এতটুকু এনশিওর করতে পারবো, আপনি আমার কথা বললে যে কোনো কারো এসে এখানে বললে এতটুকু এনশিওর করতে পারবে। বাট আমি জিনিসটা চাইতেছি বিকজ আপনারাও আমাদের উপর ওই কনফিডেন্সটা দেখান, এবং আমরা যে কনফিডেন্ট এই জিনিসটার রেজাল্ট আমরা আপনাদেরকে দিই, বিকজ এক্সাম পাস করাটা ডেইলি ডেইলি এগুলো তার এক্সাম পাস করাটা খুবই কঠিন হতে যাচ্ছে, এবং যেহেতু আমরা এতটুকু ইনশিওর করবো দ্যাট উই আর রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি ফর ইউর সাকসেস, তাইলে আমাদের ফেলিয়ার আমাদের কাছে কোনো অপশন নাই। তো এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। আমি আর কথা বাড়াইতেছি না, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি আসলে বাইরে আসবো না। তো কারো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যারা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আছেন যদি জয়েন করেন। আপু আপনি যদি দেখেন কেউ কোনো কোয়েশ্চেন আছে নাকি, আমি তাহলে একটু লিভ করবো। আর সবাইকে সরি আমি একটু আর্লি লিভ করতেছি, হাতে আসার কনফারেন্সের মধ্যেই আমি কথা বলতেছি। হ্যাঁ, আমাদের চ্যাট বক্সে আপাতত কোনো কোশ্চিন নাই। কোশ্চিন আসলে আমরা নিশ্চয়ই সেটা পরে অ্যান্সার করার চেষ্টা করব। সুজাউদ্দিন চৌধুরী ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে যে ভাইয়া কিন্তু একটা কথা বলছেন যে আর মাত্র 4 আচ্ছা মাস সমস্যা নেই। বাকি। এই কথাটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমিও হচ্ছে জানুয়ারি 2025-এ পাশ করেছি। তো আমিও রেগুলার ব্যাচ 2 এর স্টুডেন্ট ছিলাম। আমাদের এভারেজ এরকমই 4 মাস বা 4.5 মাস সময় ছিল। সো কারো হোপলেস হওয়ার কারণ নাই। আমি এই 4 মাস বা 4.5 মাস যেটা ছিল আমি পুরোটাই লেগেছিলাম জেনেসিসের সাথে। তো এই সময়টুকু অন্তত দিতেই হবে আপনাকে পাশ করার জন্য। আর এখনকার সিনারিও আগের থেকে অনেক ডিফারেন্ট। এই সময়টুকু এটলিস্ট জি দিতেই হবে যেকোনো ভাবে। ঠিক আছে? ভাইয়াকে অসংখ্য জি ধন্যবাদ। আপু, থ্যাংক ইউ আপু। আমি তাহলে আমি একটু লিভ করতেছি, সরি। জি, জি ভাইয়া শিওর। আমাদের সাথে আরো জয়েন করেছেন মাইশা সামিহা আপু। আমি আপু আসলে আমি অনেক এক্সপিএস টাইম দিই প্রার্থী। ইউজুয়ালি এসব সেশনে, আমি মানে একটু জি জি, জি জি ভাইয়া, থ্যাংক ইউ ধন্যবাদ সো আপু, আমি মাচ বের ভাইয়া হচ্ছি আপনার তাহলে, থ্যাংক ইউ। গাইডেন্সের জন্য। ওয়েলকাম। আমি মাইশা সামিয়া আপুকে অনুরোধ করছি তার এফসিপিএস মিড টার্ম এক্সামের যে জার্নি সেটা একটু সবার সাথে শেয়ার করার জন্য, যাতে নেক্সট টাইম যারা পরীক্ষা দিবে তাদের এখান থেকে তারা কিছু ইন্সপিরেশন নিতে পারেন, কিছু গাইডলাইন পান, যেটা তাদের পরবর্তীতে হেল্প করবে। মাইশা জি আপু, সামিয়া আপু। সালাম আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে আপু? জি আপু, হ্যাঁ আপু শোনা যাচ্ছে আপু। আচ্ছা। তো আহ ম্যাক্সিমাম কথা তো বলা হয়ে গেছে, আমি ব্রিফলি একটু আমার জার্নিটা শেয়ার করি, আমার মিড টার্ম জার্নিটা। তো সত্যি কথা বলতে যখন আমি স্টার্ট করি, মানে রেগুলার ব্যাচ মানে ছিলাম আমি। তো আমি এখানে জয়েন করার আগে আমি কমপ্লিটলি ক্লুলেস ছিলাম যে মিড টার্মটা আসলে কেমন হয়। মানুষের দেখলাম যে একটা ধারণা থাকে যে কি কি পরীক্ষা হয়, মানে কি কি এই যে এসএকিউ হয়, এসবিএ হয়, অসপিএস কি হয়, এটাও আমি জানতাম না। মানে আমি খুব বিজি ছিলাম। তো কিন্তু 2023 থেকে আমার জেনেসিস এর সাথে আহ পথ চলা আর কি, পার্ট 1 এফসিপিএস, পার্ট 1 এমআরসিপি সবকিছুতে তো আমার একটা আস্থা ছিল যে না, আমি জেনেসিস জয়েন করলে তো একটা গাইডলাইন পাবোই। তো যখন আমি জয়েন করি তখন হ্যাঁ, মানে তখন থেকে আমি সবসময় প্রত্যেকবারই একটা কথাই বলি যে জেনেসিসের যে রুটিন বা অর্গানাইজড একটা প্ল্যানিং, এটা আমাকে সবসময় খুব হেল্প করে। পড়াটা নিজেকেই করতে হয়, মানে পুরো পড়ালেখাটা তো নিজেকে করা লাগে, কিন্তু যে গাইডলাইনটার কথা মহিম ভাইয়া বলেছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। জেনেসিসের যে রুটিনটা, মানে ধরেন একটা ক্লাস হলো, সেই ক্লাসের সাথে যদি আমরা সাথে সাথে পড়াগুলো শেষ করে ফেলতে পারি এবং জেনেসিস সেই টপিকটার উপরে যে পরীক্ষাটা নেয়
সেটাও যদি টাইমলি দিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু প্রায় এক্সামের 1.5 মাস আগে কিন্তু পুরা সিলেবাস একবার কমপ্লিট হয়ে যায়। যেমন আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে একটা ক্লাস হলে সে টপিকটা আমি ডেভিডসন্স থেকে পড়ে ফেলতাম। জেনেসিসের যে শিট গুলা ছিল সেটার পিছনে ওই টপিকের কোয়েশ্চেন মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা আছে। তো সেগুলা দেখে সেগুলো সাথে সাথে সলভ করে ফেলতাম পড়ার পরে। তারপর আবার জলিল স্যারের বই থেকে ওই টপিকের অস্পি গুলো সলভ করে ফেলতাম। এগুলা করে জেনেসিসের এক্সামটা দিলে দেখা যেত ওই টপিক একবার শেষ হয়ে গেছে। তো এরকম করে যদি আমরা 1.5 মাস আগে একবার শেষ করে ফেলতে পারি সিলেবাস, এরপরে মডেল টেস্ট হয়, মক হয়, এগুলা দিতে দিতে আসলে 3-4 বার রিভিশন হয়েই যায়। তো জেনেসিসের যে রুটিনটা এটা ফলো করলে কিন্তু আহ, এই এসএকিউ এটা খুবই ইজিলি হয়ে যায়, এসবি এসএকিউ। এন্ড মেন্টারও তো বলেই দেন খুব সুন্দর করে কিভাবে। আর বিসিপিএস এর তো আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, এখন অনেক কোয়েশ্চেন, অনেক ডেভেলপিং। সো জেনেসিসের যে একটা ভালো জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে কি ওনারা কোয়েশ্চেন খুব সুন্দর অ্যানালাইজ করেন, এবং জেনেসিসের পরীক্ষার যে মডেল টেস্ট, মক বা এই টপিক ওয়াইজ টেস্ট গুলো, সেখানে কোয়েশ্চেন গুলো খুব ভালো ছিল, এটা খুব হেল্পফুল ছিল আমার জন্য। আর সবচেয়ে বেশি ফিয়ার যেটা আমাদের কাজ করে সেটা তো হচ্ছে অসপি অস্কি নিয়ে। তো অসপি অস্কির বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে এটা খুবই হেল্পফুল জেনেসিস এর অসপি অস্কি ক্লাসগুলা, যে এখানে এক্সামিনেশন শিখানো, এক্সামিনেশন প্র্যাকটিস করার যে সুযোগ, তারপরে পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন দেওয়া। যেমন ধরেন যে এই বিষয়টা যে এক্সাম হলে আমাদেরকে নতুন করে একটা নাম্বার দেওয়া হবে, ওই কার্ড পড়তে হবে এবং সেটা প্রত্যেকটা স্টেশনে বলতে হবে, লিখতে হবে, এই বিষয়গুলোতে এত এমফাসিস দিয়েছে জেনেসিস যে অ্যাকচুয়াল এক্সাম হলে গিয়ে আমাদের কোনো সমস্যাই হয়নি। কিন্তু যার আমি আমি বেশ কয়েকজনকে চিনি যারা এটা ব্যাপারে জানতোই না। তো মানে প্রত্যেকটা ডিটেইলস খুব সুন্দর করে আমরা একদম মানে এক্সাম হলের জন্য মনে হয় যে আগে থেকে প্রিপেয়ার ছিলাম, এরকম একটা প্রিপারেশন আমাদেরকে জেনেসিস বা গাইডলাইন দিয়েছিল। আর সবচেয়ে বড় ফিয়ার আমার জন্য যেটা ছিল সেটা ছিল হিস্ট্রি টেকিং আর কাউন্সিলিং। তো এটার যে বইটা জেনেসিসের বইটা সেটা পড়লে তো হয়, কিন্তু তারপরেও মনে হতো যে পারবো কিনা বা কিভাবে কি করবো, আমার মনে হতো এটা আমি পারবো না। কিন্তু জেনেসিস যে ম্যাজিক্যাল সেশনটা ছিল ওটার নামটা একদম পারফেক্ট। ওই ওই সেশনটা ইট ওয়াজ ভেরি হেল্পফুল আইস ব্রেকিং এর জন্য। আর এরপর নাদিয়া আপু যে ক্লাসটা নেয়, মানে ওই ক্লাস নেওয়ার পর মনে হয়েছে যে সবকিছু ক্লিয়ার। আর অসপি অস্কি যে দুটা মক হয়, আমি একটা মক দিতে পারি নাই অসুস্থতার কারণে। ফাইনাল মকটা খুবই আই ওপেনিং ছিল। মানে ওই মকটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার আমার কোথায় ল্যাকিং আছে বা কিসে আমি বারবার ভুল করছি, এগুলা আমি বুঝে গেছিলাম এবং ওইটার উপর আই ওয়ার্কড। অ্যান্ড এক্সাম হলে আলহামদুলিল্লাহ সেইগুলা খেয়াল করছি, সেই মিস্টেক গুলা হয় নাই। সো আমি বলবো যে পড়াশোনাটা নিজের উপর অবশ্যই, কিন্তু জেনেসিস মানে A to Z এভরিথিং খুব সুন্দর করে আমাদেরকে গাইড করেছে। এই গাইডলাইনটি আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আহ এইটাই, আমি আমার স্পিচ বেশি লম্বা করব না। আমার থ্যাঙ্কস অলওয়েজ জেনেসিসকে, প্রত্যেকজন মেন্টরকে। আরেকটা ভালো জিনিস আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে গিয়ে জেনেসিস সবসময় আমাদের ফিডব্যাক নেয়। অ্যান্ড কোনো কিছুতে যদি আমরা বলি যে এটাতে আমার প্রবলেম হচ্ছে বা এই জিনিসটা কারেকশন প্রয়োজন, জেনেসিস এটা কিন্তু ইম্পর্টেন্স দেয় অ্যান্ড এটাকে ঠিক করে। মানে কোনো প্রবলেম থাকলে, যেটা ইউজুয়ালি থাকে না, এটা একটা ভালো দিক, খুবই ভালো দিক। সো এটাই, জেনেসিস অলওয়েজ তার স্টুডেন্টস বা সবার প্রতি খুব কেয়ারফুল অ্যান্ড কনসিডারিং। মেন্টররা তো অসাধারণ। তো এটাই আলহামদুলিল্লাহ। আহ এতটুকুই আপু। থ্যাংক ইউ মাইশা সামিয়া আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে বললেন যে জেনেসিসের কার্যক্রমগুলো। আমিও বসে বসে মনে করছিলাম যে আমিও কোনো এক সময় এই ক্লাসগুলো করেছি, একদম হ্যাঁ, ফিলিংস মিলে যাচ্ছিল পুরোপুরি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর মেডিসিনের মিড টার্মের আব্দুল্লাহ রায়হান ভাইয়া ভাইয়া আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাই আপনি কোর্স সম্বন্ধে যদি সবাইকে একটু গাইড দিতেন এবং আগামী জানুয়ারিতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদানের জন্য। আমি মূলত হচ্ছে আপনার মেডিসিন মিড টার্ম এই বিষয়টা দেখাশোনা করি, পাশাপাশি আমার পোস্ট গ্রাজুয়েশন জার্নি হচ্ছে আমি এক্সপ্রেস ফাইনাল পার্টে আছি ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হসপিটালে, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে আমি হচ্ছে এফসিপিএস। সো আজকে হচ্ছে আপনার রেগুলার ব্যাচ 2 এর ওরিয়েন্টেশন। আমাদের অলরেডি লং ব্যাচ, লং 2 ব্যাচ, রেগুলার ব্যাচ 1, তিনটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে।
সো এটা হচ্ছে আপনার লাস্ট ট্রেন বলতে পারেন। তাহলে আহ, যারা এখন ডিসিশন নিয়েছেন বিসিএস এর পরে যে আমরা মিড টার্ম পরীক্ষায় বসতে চাই, তাদের জন্য আমি বলবো এটা একটা সুবর্ণ সুযোগ। কারণ হচ্ছে আহ, অনেকে আছে যে প্রথম দিকে পড়াশোনা শুরু করেছেন, কিন্তু বিসিএস এর যখন সার্কুলার দিয়েছে অনেকদিন ধরে একটা গ্যাপ ছিল। সো লাস্ট টাইমে একটা গোছালো প্রিপারেশনের জন্য আসলে রেগুলার ব্যাচ টু আপনাকে অনেক বেশি হেল্প করবে। এখানে আমাদের মেন্টর আছেন ডক্টর মিনাস সুলতানা, উনি রেগুলার ব্যাচ টুতে ছিলেন। সো আপনি যদি আমাদের যে রুটিনটা আছে সেই রুটিনটার সুন্দরভাবে মেনটেন করেন, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি রেগুলার থাকেন, তাহলে এই শর্ট টাইম কোনো বিষয় না, আপনি রাইট টাইমে পাস করে যাবেন। আর বিসিপিএস আসলে মিড টার্ম নিয়ে এখন অনেক বেশি হচ্ছে আপনার চিন্তা ভাবনা করছে। কোশ্চেন কোয়ালিটি একটা বিষয় এক সময় ছিল যে আপনার মিড টার্ম পরীক্ষা অতটা কঠিন না, কিন্তু স্যাররা দিন দিন এই বিষয়টা নিয়ে চিন্তা করছে, এবং তাদের কোশ্চেনের কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার আপনাকে যাচাই করার জন্য যে ধরনের কোশ্চেন করা দরকার সেই ধরনের কোশ্চেনটাই আপনার হচ্ছে করা হচ্ছে। মামুন ভাই, মামুন ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আজানের উত্তর দিবেন। ঠিক আছে। সো আপনি যদি আমাদের যে রুটিনটা আছে এর সাথে যদি আপনি রেগুলারলি কানেক্টেড থাকতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারেন, তাহলে আপনি শর্ট টাইমের মধ্যে পাস করতে পারেন। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আমি তো পড়াশোনা করছি, আমি তো ডেভিডসন এক্সপিরিয়েন্স পার্ট ওয়ান পরীক্ষার সময় পড়েছি, তাহলে আমাকে এখন নতুন করে আবার কোচিং কেন করতে হবে, বা কেন আমাকে একটা গাইডলাইনের মধ্যে যেতে হবে? আমি আপনাদেরকে বলবো যে বিসিপিএস কিন্তু দিনকে দিন মিড টার্মটাকে অনেক বেশি কঠিন করে ফেলছে। আপনি দেখেন, এক সময় এখানে পাস রেট ছিল 50 to 60%, এবার সেই পাস রেট নেমে এসেছে 35%। আলহামদুলিল্লাহ আমাদের জেনিসে পাস রেট অনেক ভালো। আমাদের প্রিভিয়াস সেশন গুলোতে 90 to 100%, 90 to 95% পাস রেট ছিল, এবার 75% পাস রেট। তো আপনি যদি এই শর্ট টাইমের মধ্যে চিন্তা করেন যে হ্যাঁ আমি লাস্ট টাইম আমাকে গুছাই নিতে চাই, তাহলে রেগুলার ব্যাচ আপনার জন্য। এবং পাশাপাশি একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি পরীক্ষায় বসার আগে জানতে পারেন যে আমাকে ডেভিডসনের কোন পার্টটা থেকে কোশ্চেন আসতে পারে, কোন জায়গায় আমার দুর্বলতা আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনি আমাদের ক্লাসগুলো করার মাধ্যমে মেন্টরের সাথে কথা বলার মাধ্যমে সমাধান করতে পারেন। এখন আসলে খুব বেশি চিন্তার সময় নেই। আপনি যদি চান যে হ্যাঁ আমি জানুয়ারি 26-এ মিড টার্ম পরীক্ষায় বসবো, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হন, আমাদের প্রথম ক্লাস আপনি করেন। এটা আমার পক্ষ থেকে সবার জন্য ওপেন ফর অল। আপনারা অফলাইনে এসে আমাদের ক্লাস করেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি এই ক্লাসটা করে আমার ভালো লেগেছে, আমার জেনেসিস এনভায়রনমেন্ট ভালো লেগেছে, এবং জেনেসিস যারা গাইড করছেন তাদের কোঅপারেশন আমার ভালো লেগেছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনি আমাদের সাথে যুক্ত হন। আর পাশাপাশি অনেকেই চিন্তা করেন যে আমি তো আসলে নিজে পড়েই পাশ করতে পারবো। হ্যাঁ, নিজে পড়ে পাশ করতে পারবো, কিন্তু সেই পার্সেন্টেজ কিন্তু কম। আপনি যদি পাশাপাশি একজনের গাইডলাইন পান, তাহলে আপনার জন্য পাস করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এটাই আমি যে বিষয়টা বললাম যে আসলে রেগুলার বেস টুতে আপনি কেন করতে পারেন। এরপর আমি বলবো আসলে রেগুলার বেস টুর বৈশিষ্ট্যটা কি। এখানে মূলত আমাদের ডেভিডসনের প্রতিটা চ্যাপ্টার আপনাকে পড়ানো হবে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি পড়ার পর আপনি পরবর্তী দিন বা পরবর্তী লেকচারে আগের আপনার হচ্ছে যেদিন আপনার পরবর্তী লেকচার থাকবে সেদিন আপনি ওই পরীক্ষা ওই এর আগের দিন যে লেকচারটা শেষ করেছেন তার উপর একটা পরীক্ষা হবে। সো আপনি সেই পরীক্ষার পর আবার সলভ ক্লাস হবে, তার মানে আপনি পড়াশোনা করছেন, আপনি বইটা। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে লেকচার ক্লাস করার সময় আপনাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনার পড়াটাকে গোছায় নেওয়া। কারণ হচ্ছে একটা প্রিপারেশন নেওয়া 50% আপনার কমপ্লিট হয়ে যায় তখন, যখন আপনি পড়াশোনাটা গুছাই নিতে পারবেন।
সো যখন একটা চ্যাপ্টার আপনি পড়বেন, যখন আপনি সেই চ্যাপ্টারটা সুন্দর করে গুছাই নিতে পারবেন, কোন বিষয়গুলো এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো এইচপি এর জন্য ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো অসপির জন্য ইম্পর্টেন্ট, এগুলো যখন আলাদা করে ফেলতে পারবেন, এবং পাশাপাশি আপনি যখন যেই জায়গায় আপনার প্রবলেম হয় সেই জায়গাটা যখন আপনি মেন্টরের সাথে কথা বলে সলভ করতে পারবেন, তো এই সুযোগটা আমরা রেগুলার ব্যাচ 2 তে আপনাকে দিব। তো এখানে আপনার দেখা যাবে যে আপনি নিজে বাসায় পড়লেন, একবার রিভিশন হলো, আপনি পরবর্তীতে এক্সাম ব্যাচে পরীক্ষা দিলেন, সেখানে আপনার একবার রিভিশন হলো, এরপরে আমরা 4-5টা বড় সিস্টেম মিলে আপনার একটা রিভিউ এক্সাম নিব, তো সেইখানেও আপনার একবার রিভিশন হবে। সো আফটার দ্যাট এভাবে আমাদের 3টা রিভিউ এক্সাম হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি কারো এরকম হয় যে হ্যাঁ কোনো একটা লেকচার হয়তো বা তার মা অসুস্থ ছিল, অথবা পরিবারে কেউ অসুস্থ ছিল, অথবা তিনি নিজে অসুস্থ ছিলেন, তো সেই পড়াটা ব্যাকআপ করার জন্য কিন্তু আপনি রিভিউ এক্সামের আগে সময় পাচ্ছেন। এবং পাশাপাশি রিভিউ এক্সাম শেষ হওয়ার পরে আপনারা আমাদের মডেল টেস্ট গুলো দেবেন, সেখানে আপনাদের একবার রিভিশন হবে। তারপরে মক টেস্ট দিবেন, সেখানে আপনার একবার রিভিশন হবে। সো এই 4-5 স্তরের প্রিপারেশনের পর আসলে আপনার জন্য পরীক্ষায় ফেল করাটাই আসলে কঠিন হয়ে যাবে যদি আপনি আমাদের সাথে রেগুলার থাকেন। আমি আমাদের একজন মেন্টরের কথা বলবো। তিনি রিটেনে পাশ করার পর তার মা হচ্ছে গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হয়। তো তাকে লং টাইম প্রায় 6 থেকে 7 দিন হসপিটালে থাকতে হয়েছিল। তো তিনি একদম আশা ছেড়েই দিয়েছিলেন যে হ্যাঁ, আমি তো আসলে মিড টার্ম পাস করতে পারবো না। কিন্তু তিনি প্রিপারেশন 50% কমপ্লিট করে হলে আমাদের পরীক্ষাগুলোতে বসেছিলেন, এবং তিনি আলহামদুলিল্লাহ রাইট টাইমে পাস করে গেছেন। তো এটাই আমি আপনাকে বলবো যে আমাদের কোশ্চেনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুধুমাত্র গদ বাঁধা কোশ্চেন করি না, আমাদের কোশ্চেন আপনার করার জন্য এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, এটাও একটা রিভিউ বোর্ড আছে। সো আপনি এখানে যে কোশ্চেন গুলো পাবেন, সেই কোশ্চেন গুলো আপনি যদি কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারেন, বিসিবিএস এক্সাম আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনারা রেগুলার ব্যাচ 2 তে ভর্তি হওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন অফলাইনে ক্লাসগুলো করার জন্য। কারণ হচ্ছে অনলাইনে আসলে ক্লাসগুলো অত সুন্দরভাবে কোঅপারেট করে করা যায় না। যাদের আসলে সম্ভব না অফলাইনে ক্লাস করা, তাদেরকে তো অনলাইনেই করতে হবে, তবে অনলাইনে আপনার সেভাবে পরিবেশ তৈরি করে নিতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি একবার পিছায় যান, এখন এমনি সময় কম, আপনি যদি 2-3টা লেকচার পিছায় যান তাহলে আপনার জন্য আসলে অনেক মেন্টাল বার্ডেন হয়ে যাবে। সো 3টে ইম্পর্টেন্ট বিষয় বললাম, পাশাপাশি আমরা প্র্যাকটিসের জন্য আপনার বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেশন রাখবো, সেখানে আপনার প্রিপারেশনটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি হয়ে যাবে। তো এট লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে এসে যুক্ত হন। যদি মনে হয় যে না, আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আপনার বেনিফিট হচ্ছে বা আপনি লাভবান হবেন, তাহলে আপনি কন্টিনিউ করবেন। আর যদি মনে হয় যে না আসলে আমার এখানে থেকে খুব বেশি লাভ নেই, তাহলে আপনি আমাকে বলে আপনি সুইচ করতে পারবেন বা আপনি আপনার কোর্স অফ করতে পারবেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আর আশাবাদ ব্যক্ত করছি সবাই আমাদের রেগুলার ব্যাচ 2 তে ভর্তি হবেন। যারা এখনো দ্বিধায় আছেন যে আসলে ভর্তি হবো কিনা, আমি বলবো যে আহ, একদম লাস্ট টাইমে আসলে আহ, নতুন করে চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনি যত বেশি চিন্তা করবেন তত আপনার সময় নষ্ট হবে। আপনি আমাদের সাথে যুক্ত হন, কারণ হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন এই আপনার ওয়ার্ডের কেসগুলোই আপনি এফসিপিএস মিড টার্ম এক্সামে পাবেন। তো সেইখান থেকে প্রেজেন্ট কেসগুলো, যে আপনি ওয়ার্ডের কেসগুলো কিভাবে কোশ্চেন হয়, কিভাবে মেন্টররা সেখান থেকে কোশ্চেন আসতে পারে সেটাও আপনাদেরকে বলে দেবে, এবং সেইভাবে আপনাদেরকে প্রিপারেশন করে দেবে। আমাদের গাইডলাইন সেশন থাকবে, আমরা ডেভিশনকে দাগিয়ে দিব, এবং পাশাপাশি আমাদের টিপস এন্ড ট্রিক্স ক্লাস থাকবে। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যেই বিসিপিএস এর পরীক্ষাগুলো হয়েছে সেগুলো সলভেশনও থাকবে। সো একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আমি বলবো জেনেসিসের কোনো বিকল্প নেই। তো আমি আশা করবো আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। আর আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আহ যারা আমাদের সাথে যুক্ত হবে বা চিন্তা করছেন এখনো যুক্ত হবেন কিনা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সাথে যুক্ত হন। ইনশাল্লাহ
এফসিপিএস মিড টার্ম জানুয়ারি 26 আপনি সহজেই পাশ করতে পারবেন। সবাই ধন্যবাদ। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ রায়ান ভাইয়া। ভাইয়া কোর্স প্ল্যানটা অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোর্স প্ল্যানটা। আর হচ্ছে আমি সবার উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলবো যে জেনেসিস এমন একটা প্ল্যাটফর্ম যেটা চিকিৎসকদের জন্য আসলে একটা ব্লেসিং। কারণ আমাদের অনেক চিকিৎসক ভাই আপুরাই আছেন যারা রেগুলার পড়াশোনা করেন, যথেষ্ট নলেজ রাখেন, বাট আমরা আসলে ওয়ার্ডের প্র্যাকটিসটা যেভাবে করি, যেমন আমরা সিটি এমআরআই এক্সরে ইসিজি ওয়ার্ডে রেগুলারই দেখছি, বাট সেটা যে আমি পরীক্ষায় পারফর্ম করার সময় আমাকে যে কিভাবে লেখাটা শুরু করতে হবে সেটার সাইড দিয়ে এবং সেটার কোন ভিউ আমি দেখছি, রাইট সাইড লেফট সাইড, যেটা একদম মানে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট সবগুলা উল্লেখ করে আসলে বর্ণনাগুলো দিতে হয়। তো এই গাইডলাইন গুলো আসলে আপনি সবকিছুই জানেন, জাস্ট একটু আপনাকে গুছায় দেয়া যে আপনি পরীক্ষায় কিভাবে পারফর্ম করবেন। আর সবাইকে যারা অ্যাডমিট হবেন সবাইকে অনুরোধ করব অবশ্যই হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসগুলো অফলাইনে করতে। কারণ ক্লিনিক্যালি সবাই হচ্ছে মেইনলি এসবি এসএকিউ এবং হচ্ছে এসবিএ তে ভালো করার পরে পরবর্তীতে গিয়ে সবাই হচ্ছে খারাপ করলে করে হচ্ছে ক্লিনিক্যালে। ক্লিনিক্যালটা আসলে মানে আমরা জানার পরেও আসলে স্যারদের সামনে গিয়ে পারফর্ম করাটা আসলে অনেক কঠিন, সব অনেকের থট ব্লক হয়ে যায়, যতটুকু জানি ততটুকু আসলে পারফর্ম করে সেটা পসিবল হয় না। এই জন্য আসলে মেন্টরদের সামনে বারবার প্র্যাকটিস করলে প্রথম যখন আপনি মানে একটা ফেস করবেন আপনি বুঝবেন যে আপনি যতটুকু জানেন তার কতটুকু আসলে পারফর্ম করে আসা যায়। তো এটা প্র্যাকটিসের ব্যাপার, অনেক অনেক প্র্যাকটিসের ব্যাপার আসলেই। তো এই জন্যই বলবো যে হচ্ছে যারা অ্যাডমিট হবেন ক্লিনিক্যাল ক্লাসগুলো অবশ্যই অফলাইনে অ্যাটেন্ড করার জন্য সবার কাছে অনুরোধ থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগদান করার জন্য। আশা করি আপনাদের জানুয়ারি 2026-এর মিড টার্ম এফসিপিএস পরীক্ষার্থী যারা তাদের পথ চলা অনেক সুন্দর হবে। জেনেসিসের সাথে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।